আজ আমরা তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছি। সপ্তম অধ্যায়টিতে কি আছে? বাংলাদেশি মুদ্রা ও নোট। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি মুদ্রা ও নোট সম্পর্কে জানবো এবং অঙ্ক করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা যদি দেখি এক নম্বর অঙ্কটিতে কি বলা আছে? সমাধান করার কথা বলা আছে। এখানে 11টি অঙ্ক দেওয়া আছে। বক্স আকারে। এখন আমরা টাকার হিসাবটি জানবো যে কত টাকায় কয়টি নোটে কত টাকা হচ্ছে সেটা আমরা হিসাব করে বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। এক নম্বরটিতে কি আছে? এক নম্বরটিতে আছে 10 টাকার 20টি নোট সমান কত টাকা? 10 টাকার কয়টা নোট আছে? 20টা নোট। আচ্ছা, এখন আমরা যেখানে চাওয়া হয়েছে নোট কয়টি দেওয়া আছে সেগুলো যদি আমরা কয় টাকার নোট এটা দিয়ে যদি আমরা কি করে দেই? গুণ করে দেই, তাহলে আমরা টাকার পরিমাণটা পেয়ে যাচ্ছি। এটা একটা পদ্ধতি সহজ করে অঙ্কগুলো করার জন্য। তা না হলে যদি আমরা নোট খুঁজে বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, যেখানে টাকার পরিমাণ এবং নোটের পরিমাণ নেই, যেমন আমরা যদি দেখি এই 8 নম্বর, 9 নম্বর, 10, 11 এই 4টি অঙ্কতে কিন্তু টাকার পরিমাণটা দেওয়া আছে, কিন্তু নোটের পরিমাণটা কয়টি নোট সেটা আমাদেরকে বলা হয়নি, কিন্তু কত টাকা হয়েছে সেটা বলা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যেই টাকার পরিমাণটা আছে এবং যত টাকা হয়েছে এই টাকাটা থেকে যদি এত দিয়ে আমরা যদি ভাগ করে দেই তাহলে আমরা নোট কত টাকার সেটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে কি আমরা যখন দেখব যে টাকার পরিমাণ দেওয়া আছে এবং নোট কয়টা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সহজ পদ্ধতিতে কি করতে পারি? গুণ করে দিতে পারি দুইটা। তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো সেটা বের হয়ে যাচ্ছে। আর যেখানে দেখব যে টাকার পরিমাণ আছে, নোটের পরিমাণ নেই, কিন্তু কত টাকা সেটা দেওয়া আছে, তখন আমরা কি করব? টাকার পরিমাণটার সাথে আমরা কত টাকার সেটা কি করব? ভাগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এক নম্বর অঙ্কটিতে কি আছে? এক নম্বর অঙ্কটিতে আছে 10 টাকার 20টি নোট সমান কত টাকা? 10 টাকার 20টা নোট। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে একটু গুণ করে দেই, রাফ করে একটু গুণ করে দিই, দেখি তো কি হয়। শূন্য শূন্য শূন্য, দুয়ে শূন্য শূন্য, তাই না? একে শূন্য শূন্য, দুই একে দুই। আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 200। ঠিক আছে? তাহলে 10 টাকার 20টি নোট সমান কত হবে? 10 টাকার 20টি নোট হবে 200 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কে কি বলা আছে? 20 টাকার 5টি নোট সমান কত টাকা? ঠিক আছে? তাহলে এটাও আমরা গুণ করে বের করতে পারি। লিখি যদি আমরা 20 ইন্টু 5, 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 দুগুণা 10। তাহলে 20 টাকার 5টা নোট আমরা কত পেলাম? 100 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমরা 3 নম্বরটি দেখি। 20 টাকার 50টি নোট সমান কত টাকা? এটাও আমরা এভাবেই করব। 20 টাকার 50টি নোট। আচ্ছা, দেখি তো। 50 দিব, তারপরে দিব 20। শূন্য শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 5 একে 5, 5 দুগুণা 10। কত পেলাম? 1000। তাহলে উত্তরটি কি? 50 টাকার 10টি নোট সমান কত? না, 20 টাকার 50টি নোট সমান কত? 1000 টাকা। ঠিক আছে? আচ্ছা, আমরা 4 নম্বরটি দেখি। 4 নম্বরে কি আছে? 50 টাকার 10টি নোট সমান কত টাকা? যদি 50 টাকার 10টা নোট থাকে তাহলে কত টাকা হবে? তাহলে আমরা কিভাবে বের করতে পারি? সেই একই পদ্ধতি যদি আমরা দেখি, আমরা গুণ করে ফেলি। ঠিক আছে? 50 ইন্টু 10, শূন্য শূন্য শূন্য, 5 শূন্য শূন্য। এখন 1 শূন্য শূন্য, 5 একে 5। কত পেলাম? 500। তাই না? তাহলে 50 টাকার 10টা নোট সমান কত টাকা? 500 টাকা। এখন 5 নম্বর অঙ্কটি দেখি। 1 টাকার 100টি নোট সমান কত টাকা? 1 টাকার যদি 100টা নোট থাকে তাহলে কি হবে? 100ই তো হবে, তাই না?
তাও আমরা সুবিধার স্বার্থে আরেকবার দেখিয়ে দিই। 1 শূন্য শূন্য 1 শূন্য শূন্য 1 1 1, তাই না? কত হলো? 100 টাকা। আমরা এবার 6 নম্বর অঙ্কটি দেখব। 100 টাকার 10টি নোট সমান কত টাকা? ঠিক আছে, 10টি নোট দেওয়া আছে 100 টাকার, তাহলে কত টাকা হবে আমরা বের করে ফেলি তো। আমরা কি করব? আমরা দিব প্রথমে 100, তারপরে কি কয়টা নোট? 10টা। 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 1 1, তাই তো? তাহলে 100 টাকার যদি 10টি নোট থাকে আমাদের কাছে, তাহলে কত টাকা হলো আমাদের মোট? 1000 টাকা। ঠিক আছে? আচ্ছা, 5 টাকার 100টি নোট সমান কত টাকা? এখন আমরা এটি গুণ করি। আমরা 100 দিব, 5 দিব। 5 টাকা নোট আছে কতটি? 100টি। 5 শূন্যে 0, 5 শূন্যে 0, 5 একে 5। তাহলে কত টাকা পেলাম আমরা? 500 টাকা। এখন আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলা আছে? ওই যে আগে আমরা যেটা বলেছি, এখানে কিন্তু টাকার পরিমাণ দেওয়া আছে, কিন্তু নোটের পরিমাণটা দেওয়া নেই, তাই না? কিন্তু কত টাকা আছে সেটা দেওয়া আছে। আমরা কি করব? এই টাকাটা দিয়ে আমরা এই টাকার ভাগ করে দিব। তাহলে কি আছে এখানে? 100 আছে, তাই না? 100কে আমরা ভাগ দিব কত দিয়ে? 20 দিয়ে। 20 টাকার কয়টি নোটে 100 টাকা হয়? এখন আমরা গুনি। 20-এর নামটা যদি আমরা পড়ি কি হয়? আমরা যদি একটা মনে মনে একটা কল্পনা করি, যদি 4 দিয়ে দিই কি হয়? 4 0 0, 4 1 4, 4 2 8, তাই না? 80 হয়ে যায়, কিন্তু আছে কত? 100। আচ্ছা, এখন আমরা 5 দিয়ে দিয়ে দেখি তো। 5 0 0, 5 1 5, 5 2 10, মিলেছে না? তাহলে 5 দিয়ে যদি দেই কত হয়? 100 মিলে যাচ্ছে। 5 20-এ 100। তাহলে 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার 9 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলা আছে? এখানে 100 টাকার কয়টি নোট সমান 500 টাকা হয়? ঠিক আছে? তাহলে কি করব আমরা? আমরা এটাকেও একটু ভাগ করে ফেলি তো। 100 500। তাহলে যদি 5 দিয়ে দিই, 5 0 0, 5 0 0, 5 1 5, 5 100 কত? 500, তাই না? তাহলে 100 টাকার কয়টি নোট সমান 500 টাকা? 5টি। ঠিক আছে? আচ্ছা, 10 নম্বরটি দেখি। 2 টাকার কয়টি নোট সমান 100 টাকা? ঠিক আছে? তাহলে 2 দিব, 100 দিব। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10। কত? 5 দুগুণা 10। এই শূন্যটা আনবো নিচে। তাহলে কি হবে? আর কোনো সংখ্যা যেহেতু নেই, তাহলে কি এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কত পেলাম? 50, তাই না? তাহলে কি হলো? 2 টাকার 50টি নোটে 100 টাকা হয়। ঠিক আছে? এখন 11 নম্বরটি দেখব। 1000 টাকার কয়টি নোট সমান 10,000 টাকা? ঠিক আছে? আমাদের টাকার পরিমাণটা দেওয়া আছে, নোটের পরিমাণটি দেওয়া নেই, কিন্তু কত টাকা হয়েছে সেটা দেওয়া আছে। আমরা এটাও ভাগ করে ফেলি। 1000 আছে আর আছে 10,000, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি 1000কে 10 দিয়ে গুণ করি, ঠিক আছে? 1000-এর নামটা যদি পড়ি তাহলে কি হয়? 10 দিয়ে যদি গুণ করি কত পাই আমরা? 0 0 0 0 0 0 0 0 0, 1 0 0, 1 0 0, 1 0 1 0 0, তারপরে 1 0 0, 1 1 1। এই যে আমরা যদি 1000কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা 10,000 পাই, তাই না? তাহলে কত হয়? 1000 10-এ 10,000, তাই না? তাহলে কি হবে? 1000 টাকার কয়টা নোট সমান 10,000 টাকা? 10টি নোট। ঠিক আছে? এটা যদি আমরা মনে রাখি যে কোনটার সময় আমরা গুণ করব আর কোনটার সময় আমরা ভাগ করব, তাহলে কি হবে? আমাদের ভুল করার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, তাই না? আচ্ছা, এর পরের অঙ্কটি আমরা করি।
এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কে আছে কি হিসাব করি, ঠিক আছে। 2 এর একে কি আছে, 5 পয়সা আছে, 5 পয়সা আছে, 5 পয়সা আছে, 25 পয়সা আছে, আবার 2 টাকা আছে। এখন এই সবগুলোকে যোগ করলে আমরা কত পাবো সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা পয়সাটা আগে যোগ করে ফেলি, দেখি কত পয়সা আমরা পাই। 25 পয়সা তো এখানে আগে দেওয়া আছে, তাহলে আমরা সাইডে একটু লিখে রাখি 25। এখন 5 পয়সা কয়টা আছে, 3টা না, 3 পাঁচা 15, একটা 5 একটা 5 একটা 5, 3টা 5, তাহলে 3 পাঁচা কত হয় 15। তাহলে কত পেলাম আমরা, 0, 10-এর 0, হাতে আছে কত, হাতে আছে 1, তাই না। তাহলে কত হয়, 25 আর 15 যোগ করলে হয় 40, তাই তো। তাহলে কত পয়সা পেলাম আমরা এখানে, 40 পয়সা আমরা এখানে পেলাম। এখানে টাকা আগেই দেওয়া আছে, 2 টাকা 40 পয়সা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, 2 নম্বর অঙ্কটি দেখব। 2 নম্বর অঙ্কে কি আছে, এখানেও আমরা দেখি কয়টা পয়সা আছে। 10 পয়সা আছে, 1 পয়সা আছে, 50 পয়সা আছে, 2 টাকা আছে, 10 টাকা আছে, তাই তো। এখন আমরা টাকাগুলো যোগ করি। 10 টাকা আর 2 টাকা যোগ করলে কত টাকা পাই আমরা, 10 টাকা আর 2 টাকা হয় 12 টাকা, তাই না। আমরা লিখে রাখি সাইডে 12 টাকা, ঠিক আছে। এখন পয়সাগুলো যোগ করি। 10 পয়সার সাথে যদি আমরা কি করব, আচ্ছা আমরা 10 পয়সা আর 50 পয়সাকে আগে যোগ করি। 50 পয়সা আর 10 পয়সা কত হয়, 60 পয়সা হয় না। 0 0 0, 5 আর 1 যোগ করলে 6, তাহলে কত হলো 60 পয়সা। এখানে আছে কত 1 পয়সা, তাহলে 60 পয়সা আর 1 পয়সা কত হয়, যদি যোগ করি 61 পয়সা। তাহলে আমরা কি পেলাম, 12 টাকা, 12 টাকা 61 পয়সা, তাই না। 12 টাকা 61 পয়সা, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরটি দেখি। 3 নম্বরে কি আছে, 25 পয়সা, 50 পয়সা, 50 পয়সা, এখানে আছে 10 টাকা, 50 টাকা। এখন টাকাটা আগে হিসাব করে রাখি। 50-এর সাথে 10 যোগ করলে কত পাই আমরা, 50-এর সাথে 10 যোগ করলে, যেহেতু আমরা সবসময় কি করব, টাকার পরিমাণটি আগে লিখব, তাহলে আমরা টাকারটা আগে যোগ করি। 0 0 0, 5 আর 1 যোগ করলে কত হয় 6, তাহলে 60 টাকা। হ্যাঁ, এখন পয়সাটি যোগ করি। 50 50 25, তাহলে আমরা যোগ করে ফেলি তো। 0 0 আর 5 যোগ করে কত হয়, 0 0 5 যোগ করলে 5, আর এখানে কত আছে 5 আর 5, 5 আর 5 কত 10, তাই না। 10 আর 2 কত হয় 12, তাই তো। তাহলে কত পয়সা পেলাম, 125 পয়সা, ঠিক আছে। এখন আমরা এর পরের অঙ্কটি দেখব। এখানে কি আছে, যোগ করি। আমরা এখানে যোগ করব। এখানে কত আছে, 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। আমরা এটাকে যোগ করি। যোগ করার জন্য আমরা একটু সারিবদ্ধভাবে সাজিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে যোগ করতে। 125 টাকা 58 পয়সা লিখেছি। আচ্ছা, এখন নিচে কি লিখব, 57 টাকা 74 পয়সা। আচ্ছা, এটাকে কি করব আমরা, আমরা এটাকে যোগ করব। আচ্ছা, 8 আর 4 যোগ করলে কত হয়, 9 10 11 12, 12-র 2 হাতে থাকে 1, তাহলে 7 আর 1 কত হয় 8, 8 আর 5 কত হয় 9 10 11 12 13, তাই না। 132 পয়সা, তাই তো। আচ্ছা, কত টাকা দেখি আগে। 7 আর 5 যোগ করলে কত হয়, 8 9 10 11 12, ঠিক আছে। 12-র 2 হাতে থাকে 1, তাহলে 5 আর 1 কত হয় 6, 6 আর 2 কত হয়, 6 আর 2 হয় 8, এই 1 এখানে। তাহলে কত পেয়েছি আমরা, 182 টাকা 132 পয়সা। আচ্ছা, আমরা এই অঙ্কটিতে একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করব আমরা, সেটা হচ্ছে কি, এই যে এইটুকু যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। যখনই দেখব 100 পয়সা হয়ে গিয়েছে, এর মানে কি ওইটা আর পয়সাতে থাকবে না, তাহলে কি হবে 100 পয়সা সমান 1 টাকা হয়ে যাবে, তাই না।
আমরা যদি এই অঙ্কটি দেখি, আমরা কিন্তু এখানে 182 টাকা পেয়ে গেছি। এখানে কত পেয়েছি? 132 পয়সা। তাহলে কি 100-র উপরে না? 132 কত হয়? 100-র উপরে। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি 1 টাকা পেয়ে গেছি, তাই না? যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা কি করতে পারি? আমরা পয়সার এখান থেকে যদি আমরা যে 1 টাকাটা পেলাম, এই 1 টাকাটাকে আমরা টাকার ঘরে নিয়ে আসতে পারি। পয়সাটাতে রেখে তো লাভ নেই। কি করব? আমরা টাকাটাতে নিয়ে আসব। তাহলে এখানে কত আছে? 132। 132 থেকে যদি আমরা 1 টাকা নিয়ে আসি, কত পড়ে থাকে? শুধু 32 পয়সা পড়ে থাকে, তাই না? তাহলে আমরা 1 টাকা এখান থেকে নিয়ে গেলাম। তাহলে কত আছে এখানে? 182 আছে। 182-র সাথে 1 টাকা যোগ করলে কত হয়? 83 টাকা, তাই না? 183 টাকা 32 পয়সা, তাই তো? আচ্ছা, আমরা এই অঙ্কটি যখন করব তখন বোঝার সুবিধার্থে এভাবে লিখতে পারি, 132 পয়সা সমান কি? 1 টাকা 32 পয়সা, তাই তো? তাহলে কি 182-র সাথে কি করব? আমরা 182-র সাথে 1 যোগ করে দিব, তাই তো? 1 যোগ করলে কত হয়? 183। অর্থাৎ 183 টাকা 32 পয়সা। আমরা উত্তরটি পেয়ে গেলাম না? ঠিক আছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। কি আছে এখানে? মিনার 250 টাকা 25 পয়সা আছে। সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে। সে কত টাকা ফেরত পাবে? ঠিক আছে? তাহলে আমরা দেখি আমরা কিভাবে এটা বিয়োগটা করতে পারি। এরকম টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে একটু বিয়োগটাতে সামান্য একটু পার্থক্য আমরা খুঁজে পাবো। আমরা দেখি কিভাবে আমরা বিয়োগটা করতে পারি। এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, মিনার কাছে আছে কত? মিনার কাছে কত আছে? 250 টাকা 25 পয়সা, তাই না? সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে। আচ্ছা, কি লিখবো আমরা তাহলে? গ্লাস কিনলো কত টাকা দিয়ে? 120 টাকা 75 পয়সা, তাই তো? সুতরাং ফেরত পাবে কত? আচ্ছা, আমরা দেখি। আমরা যখন এই টাকা পয়সার বিয়োগগুলো করব তখন কি করতে পারি আমরা? এখানে দেখা যাক, পয়সা আছে কত? উপরে আছে 25, নিচে আছে 75। আমরা কিন্তু কি করব? আমরা যদি আমাদের কাছে আছে কত টাকা? মিনার কাছে আছে কত টাকা? 250 টাকা 25 পয়সা। সে গ্লাস কিনবে 120 টাকা দিয়ে, 120 টাকা 75 পয়সা দিয়ে, তাই তো? এখন কি হবে? যেহেতু কিনবে, খরচ করলে কি হবে? বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ হলে কি করতে হবে? উপরে যেহেতু 25 আছে আর নিচে আছে 75, আমরা ছোটটা থেকে তো আমরা বড়টাকে বিয়োগ করতে পারি না, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা একটা কাজ করব। এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে কি 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান কত? 100 পয়সা, তাই না? আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে কি করব? এখানে আমরা উপরে কত আছে? 250 টাকা আছে না? এইখান থেকে 1 টাকা আমরা ধার করব। ঠিক আছে? 1 টাকা আমরা ধার করে এই 25 পয়সা যে আছে, এই 25 পয়সার সাথে আমরা যোগ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু বোঝার সুবিধার্থে আমি এভাবে করে বুঝিয়ে দিই। আমরা এখান থেকে যদি 1 টাকা ধার করি তাহলে এখানে আমাদের থাকে কিন্তু 249 টাকা, তাই না? আচ্ছা, এই 1 টাকা তো আমরা ধার করলাম, কিন্তু এখানে আছে আমাদের 25 পয়সা, পয়সাতে আছে। তাহলে এই 1 টাকাকে আমরা কি করব? পয়সাতে রূপান্তর করব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এখানে 1 টাকা ধার করেছি, তাহলে আমরা এটাকে পয়সাতে রূপান্তর করলে কি হবে? 100 পয়সা হয়ে যাবে, তাই না? এখন এটা কিন্তু সব কিছু আমরা মনে মনে করছি, বোঝার সুবিধার্থে আমরা লিখে নিচ্ছি, কিন্তু এটা আমরা মনে মনে করব। তাহলে আমরা কিন্তু 100 পয়সা পেয়ে গেলাম। তাহলে পয়সা পয়সা হয়ে গেল না? আচ্ছা, তাহলে 100 পয়সা পেয়েছি, আর এখানে আছে কত? 25 পয়সা। তাহলে 125 পয়সা হয় আমাদের। ঠিক আছে? তাহলে উপরে কিন্তু এখন একটা বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম, 125, তাই না?
125 পয়সা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি, 125 পয়সা থেকে আমরা 75কে বিয়োগ দিব। আমরা যদি এইখানে একটু ছোট্ট করে রাফ করি, 125কে 75 দিয়ে যদি আমরা বিয়োগ করি কি হয়, 5 আছে, তাহলে 5 5 কি হবে, বিয়োগ করলে 0 হবে, ছোট সংখ্যা আছে 2, তাহলে এটাকে কি করব আমরা 12 ধরবো, তাই তো। এখন 12 থেকে 7 যদি বিয়োগ করি, 8 9 10 11 12, কত পেলাম 50, তাই না, 50 পেয়ে গেছি। তাহলে এখানে কত হবে 50 পয়সা। আচ্ছা, এখন দেখি, এখান থেকে তো আমরা 1 টাকা ধার করিয়ে ফেলেছি, এখন আমাদের অবশিষ্ট আছে কত টাকা, 249 টাকা। এখন দেখি 249 থেকে আমরা 120 টাকা কি করব, বিয়োগ করব। এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ আমাদের কিন্তু উপরে বড় সংখ্যায় আছে, তাই না, বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যার প্রয়োজন হয়, আর সেখানে বড় সংখ্যাটি রয়ে গেছে অলরেডি। তাহলে দেখব 249 বিয়োগ 120, তাহলে কত পেলাম আমরা বিয়োগ করলে, 4 থেকে 2 চলে গেলে 2, 2 থেকে 1 গেলে 1, তাহলে কত হয়, আমরা পেলাম 129 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে সে কত টাকা ফেরত পাবে, উত্তর 129 টাকা 50 পয়সা। ঠিক আছে, আশা করি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমরা বুঝে গিয়েছো। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটিতে যাই। এবার আমরা 5 নম্বর অঙ্কটি করব, যেখানে কি দেওয়া আছে, এখানে 85 টাকা 60 পয়সা আছে, এটা থেকে 32 টাকা 20 পয়সাকে বিয়োগ করতে হবে। আমি একটু নিচে নিচে সাজিয়ে নিয়েছি আমার করার সুবিধার্থে, তোমরাও আলাদা একটা রাফ খাতায় করে নিতে পারো যাতে তোমাদের ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে, তাই না। আমরা আগের অঙ্কটিতে কি করেছিলাম, সেখানে উপরে ছোট সংখ্যা ছিল, সেই জন্য আমরা টাকা থেকে 1 টাকা ধার করে এনেছিলাম, তাই না। কিন্তু এখানে কিন্তু 60 টাকা উপরে বড় সংখ্যাই রয়েছে, সেখানে ধার করার কোনো প্রয়োজন নেই। তাহলে 60 থেকে 20 চলে গেলে কত পাবো আমরা, 60 থেকে 20 গেলে বিয়োগ করি, 6 থেকে যদি 2 চলে যায় থাকে 4, তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি 40 পয়সা পেয়ে গেছি। এখন কি করব, টাকাটা আমরা বের করব। এখানে আছে 85, এখানে আছে 32, তাহলে 85 থেকে 32টা বিয়োগ করি, তাহলে 5 আছে উপরে, 5 থেকে 2 গেলে কত থাকে যেন, 5 থেকে 2 গেলে থাকে 3, 8 থেকে 3 গেলে কত থাকে, 4 5 6 7 8, তাই না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি 53 টাকা 40 পয়সা। তাহলে আমরা কিভাবে লিখব, এখানে আমরা উত্তরটা কি পেলাম, 53 টাকা 40 পয়সা, তাই না। আচ্ছা, এখন আমরা 2 নম্বরটি দেখি, 2 নম্বরে কি আছে, এখানে আছে 380 টাকা 90 পয়সা থেকে কি করতে বলেছে, 210 টাকা 45 পয়সাকে বিয়োগ করতে বলেছে। এখানেও কিন্তু আর আমাদের ওই পদ্ধতিটা অবলম্বন করার প্রয়োজন নেই, কারণ এখানে উপরে বড় সংখ্যাই রয়েছে 90, 90 তো অবশ্যই 45 থেকে বড়, তাহলে কি করতে হবে, আমরা বিয়োগ করে ফেলি। এখানে কি আছে, 0 আছে, যেটাকে আমরা 10 ধরবো, 10 থেকে 5 চলে গেলে কত পাই আমরা, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতের 1, তাহলে 4 আর 1 কত হয়, 4 আর 1 হয় 5। এখন 9 থেকে যদি 5 চলে যায় আমরা কত পাই, 6 7 8 9 4, তাই না। আমরা বিয়োগ করে কত পয়সা পেলাম, 45 পয়সা। এখন আমরা টাকাটা হিসাব করব, 380 থেকে 210 টাকা বিয়োগ করব, তাহলে কত পাই আমরা 0, 8 থেকে 1 গেলে পাই 7, 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে 170 টাকা, 170 টাকা 45 পয়সা। আমরা এটা স্কিপও করতে পারতাম, কিন্তু আমরা এই অনুশীলনী করার আগে এই অঙ্কগুলোকে স্কিপ করলাম না, এই জন্যই, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। অনুশীলনীর অঙ্কগুলো আমরা করতেই পারতাম, কিন্তু কিভাবে অঙ্কগুলো করতে হয় এই এই পদ্ধতিটা আমরা আগে দেখে নিতে চাই, সেজন্যই এগুলো করা। আচ্ছা, আমরা এই পরের অঙ্কটি দেখব। পরের অঙ্কটিতে কি আছে, 850 টাকা 55 পয়সা থেকে বিয়োগ করতে হবে কত, 270 টাকা 40 পয়সা, তাই না। এখন আমরা বিয়োগ করি, এটাও বড় সংখ্যা, তাহলে কি হবে, 5, 5 থেকে 4 গেলে 1, পেয়ে গেছি না পয়সাটা, 15 পয়সা পেয়ে গেছি। আচ্ছা, টাকাটা এখন হিসাব করব, 0,
এখন 15 থেকে 7 গেলে কত থাকে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8। হাতে থাকলো কত? 1। তাহলে 2 আর 1 কত হয়? 3। 8 থেকে যদি 3 বিয়োগ করি কত পাবো আমরা? 4, 5, 6, 7, 8। কত হলো? 580 টাকা 15 পয়সা। তাহলে আমরা বিয়োগ করলে কত পেলাম বিয়োগফলটা? 580 টাকা 15 পয়সা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্কটি করতে চাই। এখানে কি আছে? 401 টাকা 1 টাকা 15 পয়সা থেকে 97 টাকা 80 পয়সাকে আমরা আমাদের কাছে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে দেখি আমরা কত পাই। এখানে কিন্তু 15 পয়সা আছে উপরে, তাহলে 15টা কিন্তু ছোট, তাই না? সেই আগের পদ্ধতিটা আমরা অবলম্বন করব। কি করব জানো? এখান থেকে আমরা 1 টাকা ধার আনবো। 1 টাকা কি করব? ধার আনবো। তাহলে কি হয়? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই না? পয়সাতে কিন্তু আমরা রূপান্তর করে নিলাম। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। আমাদের কাছে 100 পয়সা এখানে আছে। আর এখানে অবশিষ্ট কত আছে? 15 পয়সা। তাহলে কত আমাদের কাছে রইল? 115। 115 পয়সা কিন্তু আমাদের আছে, তাই না? এখন আমরা বিয়োগ করতে পারি, কারণ নিচে আছে কত? ছোট সংখ্যা 80। তাহলে 115 থেকে যদি 80 বিয়োগ করি কত পাবো আমরা? 11। 11 থেকে 8 গেলে কত থাকে? 9, 10, 11, 3, তাই না? পেয়ে গেছি 35 পয়সা। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমরা 1 টাকা ধার করে ফেলেছিলাম। তাহলে এখানে অবশিষ্ট আছে আমাদের কত? 400, তাই না? এখন আমরা দেখি তো 400 থেকে আমরা 97কে বিয়োগ করে দেখি কত পাই। 10 থেকে 7 গেলে কত থাকে? 10 থেকে 7 গেলে থাকে 3, হাতের 1, তাই না? 9 আর 1 যোগ করলে 10। তাহলে 10 আর 10-এ কত হবে? 0। আর কি হবে? উপরের 4টা এখানে কি হবে? না, ওখানে 3 হবে, কারণ কি? হাতের 1 এখানে আমরা 10 ছিল না, 10 ছিল যেহেতু, তাহলে 0, 0, 0 বসেছে। হাতের কত? 1। তাহলে 4 থেকে 1 গেলে কত হয়? 3। তাহলে কত হলো আমাদের? 303। 303 টাকা 35 পয়সা হয়েছে। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কটি করব। এখানে কি আছে? 70 টাকা থেকে কি বলেছে? 32 টাকা 50 পয়সাকে আমাদের বিয়োগ করতে বলেছে। এখানে কিন্তু 70 টাকার সাথে কোনো পয়সা কি নেই, পয়সা দেওয়া নেই, তাই না? এখন আমরা পয়সা কি করব? যেহেতু পয়সা নেই, তাহলে এটাকে আমরা 0 পয়সা ধরে নেই। অঙ্কটা আমরা এইভাবে সাজাতে পারি। 70 টাকা 0 পয়সা, 32 টাকা 50 পয়সা, তাই না? 0 পয়সা যেহেতু, এখন এখান থেকে আমরা কিভাবে 50 পয়সাকে বিয়োগ দিব? যে এখানে তো কোনো টাকাই নেই, কোনো পয়সাই নেই, তাই না? যেহেতু পয়সা নেই, আমরা কি করতে পারি জানো? আমরা এখান থেকে 1 কি করব? ধার করব। তাহলে আমরা জানি 1 টাকা, আমরা তো এখান থেকে 1 টাকা ধার করেই ফেলেছি, তাই না? তাহলে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে কিন্তু আমাদের কাছে 100 পয়সা আছে, তাই না? 100 পয়সা রয়েছে। তাহলে আমরা কি করব? 100 পয়সা থেকে আমরা 50 পয়সা বিয়োগ করব, তাই না? তাহলে বিয়োগ করে ফেলি। 100 থেকে 50 গেলে কত পাই আমরা? 50। আচ্ছা, এখন কি আছে? এখানে ছিল কত? 70 টাকা। এখান থেকে যেহেতু আমরা কি করেছিলাম? 1 টাকাকে আমরা ধার নিয়েছিলাম, তাহলে এখানে অবশিষ্ট কত আছে? 69, তাই না? এখন কি করব? 69 থেকে আমরা 32 বিয়োগ দিয়ে দিব। দেখি তো কত হয়। 9 থেকে 2 গেলে কত থাকে? 3, 4, 5, 6, 7, 8, 9, তাই না? কত পেয়েছি আমরা? 7, তাই তো? এখন দেখি 6 থেকে 3 গেলে কত পাই আমরা? 3, তাই না? 37 টাকা 50 পয়সা। তাহলে এই অঙ্কটিতে আমরা বিয়োগফলটি কত পেলাম? 37 টাকা 50 পয়সা। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। কেমন? আচ্ছা, ঠিক আছে।